ছাদ থেকে যে গুলিটা হলো সেটা আপনি বুঝলেন কি করে? স্পোর্ট দিয়ে ড্রিল মেশিন দিয়ে আমার বাড়িটা বসানো হয়েছে। আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি? আমার প্রাণটা কখনো বাসায় রাখতে পারলাম না। এখানে লাগে, এদিক দিয়ে বের হয়, বাটিটা ছুটে যায়। আমি সিএনজি চালাতাম, একজন সিএনজি চালক। আমি সিএনজি চালাতাম। সিএনজি চালাতেন। 19 তারিখে কি হলো যে আপনি পাহাড় এলেন? 19শে জুলাই সকালে ফজর নামাজ পড়ি, আমি আন্দোলনে শরিক হই এবং শুক্রবার দিন ছিল 19শে জুলাই। আমি 11:30 পৌনে 12টা পর্যন্ত আন্দোলনে ছিলাম। সকালে নাস্তাও করিনি। তখন বাসায় গেলাম। আপনি তো কোনো দলের সাথে ছিলেন না, আপনি কিভাবে গেলেন? আমি দলের সাথে যদিও নাই থাকি, তারপর আমার চোখের সামনে দেখতেছি তো হাজার হাজার শত শতে আমার মুসলমান ভাই আহত হইতেছে, আমার চোখের সামনে নিহত হইতেছে। তারা দেশের জন্য জীবন দিতেছে, আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি? আমার প্রাণটা কখনো বাসায় রাখতে পারলাম না। তখন আমি আন্দোলনে শরিক হই। শুক্রবার দিন সারাদিনই ছিলাম, জুমার নামাজ পড়ে আবার বাসায় যাইনি, খাওয়া দাওয়া করি নাই। আমি আন্দোলনে শরিক হয়েছিলাম। জুমার নামাজের পরে দিয়ে আমার ছোটো ভাই ছাত্রদের জন্য কিছু ঠান্ডা পানি নিয়েছিল এবং কিছু হালকা খাবার আমার সাধ্য অনুযায়ী আমার খাবার নিয়েছিল। তো শর্মের জ্বালায়, ছোটো মানুষ তো শর্মের জ্বালায় দিতে পারেন, বা আপনিই দেন। আমার দেওয়া শেষ, ছাত্রদেরকে খাওয়ানো শেষ। তখন আসর আজান দিয়েছে, আসর আজান দিছে, মসজিদে যাব। 5টা আজান দিছে, 5টা 5 মিনিটেই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা গুলি আসে। তখন আমি একটা গাড়ির পিছনে চলে যাই। গাড়ির পিছনে যাওয়ার পরেই ওই গাড়ির নিচ দিয়ে যাই, গাড়ির নিচ দিয়ে সেসিসের নিচ দিয়ে যায়, আমার এ পায়ে এখানে লাগে, এখানে লাগে, এদিক দিয়ে বের হয়, বের হয়ে তাতে আমার বাটিটা ছুটে যায়, জয়েন্টটা ছুটে যায় এবং লিগামেন্ট ইনজুরি, যেটা আমার পা উপরের দিকে ওঠে না, রক ছিঁড়ে গেছে। তখন আমাকে ছাত্ররা নিয়ে হাসপাতালে নিয়ে যায়, একটা প্রাইভেটভাবে ক্লিনিকে। এটা ছাদ থেকে যে গুলিটা হলো সেটা আপনি বুঝলেন কি করে? এটা গুলিটা এইভাবে তেরছে আইছিল, তাতে বোঝা গেল যে এটা ছাদ থেকে আসছে। আর যদি ছাদ থেকে না আসতো অথবা রোড থেকে মারতো বা সমান জায়গার থেকে আসতো, তাহলে তো গুলিটা সোজাভাবে যেত। তেরছে যাওয়ার, ফাতালে যাওয়ার কারণে। ছাদে কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল নাকি? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদিও নাই থাকে, কিন্তু ছাত্রলীগের ফলাবাহিনীর ছাদে ছিল। আপনার কেন মনে হলো তারা থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, এরকম হয়েছে এবং আমরা তাদেরকে ধাওয়া দিয়েছি। আমরা যাই, অথচ ঘটনাস্থলে পাইনি। অনেক ছাত্ররা যায়, ওদেরকে ধাওয়া দিয়েছে, ধরতে পারে নাই। বহু ছাদে যায় আপনার এই খোঁজ করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। ওরা লুকিয়ে যায়, গুলিটা ছেড়ে দেওয়ার পরেই ওরা লুকিয়ে যায়। তখন আমাকে ছাত্ররা একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওরা পরীক্ষা করে দিয়ে আমার বিশেষ সমস্যা। তখন আমাকে বলে যে আপনাকে পঙ্গু হাসপাতালে নিতে হবে, ভর্তি হন। তখন আমার ফ্যামিলির কথা সবাই যেই আমাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। 19 তারিখে বিকাল 6টার দিকে আপনার পঙ্গুতে নেওয়া হয়। নেওয়ার পরেও আমার 10টার দিকে আমার অপারেশন হয়। অপারেশনে আমার ড্রেসিং হয়ে তারপর আমার এই থিয়েটার ঢুকায়। এখন কি আপনি হাঁটতে পারেন না? তো এখন আমি হাঁটতে পারি না। যদি হাঁটতে পারেন, আমার একটা অপারেশন হয়েছে শুধু আমার এই জায়গায়, যেটা দেখালে নয়, আপনার এই জায়গায় আপনার 2টা স্ক্রুর কাছে এবং 2টা রড আছে এখানে, এই বাটিটা জয়েন্টে স্ক্রু দিয়ে ড্রিল মেশিন দিয়ে আমার বাটিটা বসানো হয়েছে। আর এই জয়েন্টে এখনও ছোটা, এটা এখনও অপারেশন হয়নি। বাকি এখনও রগেরও অপারেশন হয়নি। এখনও 3টে অপারেশন আমার অলরেডি বাকি আছে। ডক্টর বলতেছে আপনার পা তো বাজ হইতেছে না, তো এখন আপনার পা বাজ হওয়ার জন্য আপনার ফিজিওথেরাপি দেওয়া লাগবে এবং হাঁটা লাগবে, যেমন পাটা যখন আপনার এই পাটা যেন স্থিরভাবে বসে। এখন আপনার সংসার কিভাবে চলছে? আমার সংসার তো পুরো কষ্ট হয়ে চলতেছে, যেহেতু সংসার পরিচালক আমি নিজেই। আমার 6জন সদস্য, সংসারের 6জন সদস্য, তার ভিতরে আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে এবার আগামীতে এসএসসি পরীক্ষা দেবে, এবার ক্লাস 10-এ পড়ে। আর মেয়ে 5ম শ্রেণীতে পড়ে, 4র্থ শ্রেণী শেষ করছে। দর্শক, এমনই হাজারো মানুষের আর্তনাদ, এমনই হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। আমরা অবশ্যই মনে করি এ বিজয় ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলারই এক দান বা অনুদান।